বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজিতে একটি কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আয় বুঝে ব্যয় করো। আর সেই কথাটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ করে আমাদের পারিবারিক জীবনে প্রযোজ্য, যে আয় অনুসারে ব্যয় করা, অর্থাৎ মিতব্যয়ী হওয়া। কেমন আছো আমার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীবৃন্দ? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। আর ভালো আছো বিদায় আজকে তোমরা আমাদের নোয়াখালী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিষয়ের লাইভ ক্লাসে জড়িত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই মুহূর্তে আমার অনলাইন ভিডিও ক্লাস দেখছেন এবং শুনছেন, তাদেরকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি স্কুল ফেজে প্রদত্ত অনলাইন ক্লাসের রুটিন অনুযায়ী তোমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই, ক্যালকুলেটর, খাতা, স্কেল নিয়ে প্রস্তুত আছো। সেই আশা ব্যক্ত রেখে আমি আজকে তোমাদের পাঠ শুরু করছি। আমি প্রথমে যে একটা ইংলিশের সেন্টেন্স বলেছিলাম, বাংলায় অনুবাদ করেছিলাম, আয় বুঝে ব্যয় করো, সেই কথাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? পারিবারিক বাজেটে। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ আমি আজকে তোমাদের সহজ একটা অধ্যায় নিয়ে আসছি, হিসাব বিজ্ঞান বিষয়ের 12 অধ্যায়, পারিবারিক বাজেট। পারিবারিক বাজেট তোমরা সবাই লিখে নিতে পারো, পারিবারিক বাজেট। পারিবারিক বাজেট। আচ্ছা, প্রথমে আমরা একটু বলি যে বাজেট কি। বাজেট কি? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। আমি আবার বলছি, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। এখন পরিকল্পনা কি? কোনো কাজ করার যে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হলো পরিকল্পনা। কোনো কাজের যে অগ্রিম সিদ্ধান্ত সেটা হলো আমার পরিকল্পনা। আর সে পরিকল্পনাকে যখন সংখ্যায় আমরা প্রকাশ করি সেটা হলো বাজেট। এই অধ্যায় থেকে একটা অঙ্ক নিশ্চিত আসে এবং আসবে। আমার বিশ্বাস আজকের ক্লাস শেষে তোমরা নিশ্চিত হবে যে একটা অঙ্কর সমাধান আমরা পরীক্ষার পেপারে করতে পারবো। 2-3টা এমসিকিউ আসে। 1 নম্বর একটা এমসিকিউ আসে, পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি? হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য হলো 5টি। আমি আবার বলছি, পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি? পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য 5টি। সেই 5টি আমাদের তোমাদের জন্য এখানে নিয়ে আসছি। দেখো, অমুনাফাভোগী সংগঠন, স্বতন্ত্র একক নির্ধারণ, দায়বদ্ধতা, নগদ লেনদেন, নির্ধারিত খাত। এই 5টি হলো আমার পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য। তোমরা ইচ্ছে করলে একটু উঠে নিতে পারো। আমি যে 5টা বৈশিষ্ট্য নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা ইচ্ছে করলে এটা লিখতে পারো। তোমরা একটু লিখে নাও, পারিবারিক হিসাব ব্যবস্থার 5টি কি কি? অমুনাফাভোগী সংগঠন, স্বতন্ত্র একক নির্ধারণ, দায়বদ্ধতা এবং কি নগদ লেনদেন ও নির্ধারিত খাত। নির্ধারিত খাত। এখন অমুনাফাভোগী, তোমরা জানো প্রতিটি পরিবার একটা অমুনাফাভোগী সংগঠন, প্রতিষ্ঠান। কোনো পরিবার মুনাফা উদ্দেশ্যে গঠিত হয় না। স্বতন্ত্র একক নির্ধারণ, প্রতিটি পরিবারে একটা স্বতন্ত্র একক থাকে। দায়বদ্ধতা, পরিবারের দায়বদ্ধতা যিনি পরিবারের প্রধান সে তিনি সমাধান করেন। নগদ লেনদেন, পরিবারের অধিকাংশ লেনদেনগুলো কিন্তু নগদ হয়ে থাকে। নির্ধারিত খাত, পরিবার কিছু নির্দিষ্ট সুনির্ধারিত খাতে ব্যয় করতে চেষ্টা করে, মাঝে মাঝে সেটার ব্যতিক্রমও ঘটে। এখন আমি যে পারিবারিক বাজেটে ব্যয় করব, সেই ব্যয়ের জন্য আমার নির্দিষ্ট কিছু খাত আছে এবং নির্দিষ্ট একটা হার আছে। কোন খাতে কোন হারে কি হারে আমি ব্যয় করব
সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসতে চেষ্টা করছি। একটু দেখো, খাদ্য খাতে 20% থেকে 25%। আমি যে কথাগুলো বোর্ডে লিখছি তোমরা দেখতে পাচ্ছ, এই কথাগুলো কিন্তু এমসিকিউর জন্য বেশি প্রযোজ্য। খাদ্য খাতে 20% থেকে 25%, বস্ত্র খাতে 5% থেকে 10%, বাসস্থান খাতে 30% থেকে 40%, শিক্ষা খাতে 10% থেকে 15%, আর যানবাহন খাতে 15% থেকে 20%। তোমরা ব্যয়ের হারগুলো একটু সবাই সুন্দর করে লিখে নাও, আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি, তোমরা লিখে নাও। এগুলো কিন্তু এমসিকিউর জন্য মাস্ট লাগবে। খাদ্য খাতে 20% থেকে 25%, বস্ত্র খাতে 5% থেকে 10%, বাসস্থান 30 থেকে 40%, শিক্ষা খাতে 10% থেকে 15%, যানবাহন 15 থেকে 20%। যারা এই মুহূর্তে ক্লাসটা মিস করছো তোমরা পরবর্তীতে নোয়াখালী হাই স্কুল ফ্রিতে ক্লাসগুলো দেখতে পাবে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল আব্দুল করিম স্যার, ও ক্ষেত্রে গেলে তোমরা পাবে। তাহলে গেল আমাদের হিসাব কথা বৈশিষ্ট্য 5টি, আর কোন খাতে ব্যয় করব, কী হারে ব্যয় করব সেটা আমি উল্লেখ করলাম। এই অধ্যায়ে আমাদের করণীয় কি? আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করব সেটা কি কি করব সে ব্যাপারটা এখন আমরা একটু দেখব। 1 নম্বরে আসো, পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল। খ, প্রাপ্তি প্রদান হিসাব। গ, আয় ব্যয় বিবরণী। ঘ, আর্থিক অবস্থার বিবরণী। সাধারণত আমাদের এর 4টা থেকে 3টা আসে। তোমরা জানো সৃজনশীল প্রশ্নে হিসাব বিজ্ঞানে ক, খ, গ 3টি আসে 10 নম্বরের। কর মার্ক হলো 2, খ হলো 4, গ হলো 4। এর 4টা থেকে কিন্তু 3টা কার্যক্রম আমাদের চলে আসে। পারিবারিক তহবিল প্রায় অঙ্কে ক নাম্বার আসে এবং আসবে ইনশাল্লাহ। আর খ নাম্বার আর গ নাম্বার এই 2টা থেকে একটা আসবে, হয় প্রাপ্তি প্রদান হিসাব, না হয় আয় ব্যয় বিবরণী। আর ঘ নাম্বার যেটা আর্থিক অবস্থা বিবরণী, এটা নিশ্চিত আসে। তাহলে 4টার মধ্যে আমরা 2টা নিশ্চিত পেয়ে গেলাম। একটা হলো আমার পারিবারিক তহবিল, একটা হলো আমার আর্থিক অবস্থা বিবরণী, আর বাকি থাকে 2টা, প্রাপ্তি প্রদান হিসাব এবং আয় ব্যয় বিবরণী। সেই 2টা থেকে আমরা পরীক্ষাতে যে কোনো একটা করতে বলা হয়। যদি প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকে তখন আয় ব্যয় বিবরণী করতে বলা হয়, আর প্রাপ্তি প্রদান হিসাব না থাকলে তখন প্রাপ্তি প্রদান হিসাব করতে বলা হয়। এই 4টা কাজ আমরা করব। এখন কোনটি কিভাবে করব সেটা একটু আমরা দেখব। প্রথমে আসো পারিবারিক তহবিল। ইচ্ছেগুলো তুমি ঘর আকারও করতে পারবে, আর না হয় সূত্র আকারও করতে পারবে। তো আমি তোমাদের এখন সূত্র আকার দেখিয়ে দিচ্ছি, পরে তোমরা ঘর আকারে করবে। পারিবারিক তহবিল সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। অঙ্কের শুরুতে বছরের প্রথমে লেখা থাকে যে 1 জানুয়ারি। 1 জানুয়ারি তারিখে সম্পদ এত টাকা, দায় এত টাকা। অনেক সময় লেখা থাকে আসবাবপত্র এত, হাতে নগদ এত, দেনাদার এত, পাওনাদার এত, ঋণ এত। ওই ক্ষেত্রে আমাকে বেছে নিতে হবে যে আমার কোনটা সম্পদ কোনটা দায়। তো আমি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিব। প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক সম্পদ থেকে যখন দায়টা বাদ দিব তখন আমি পেয়ে যাবো কি? পারিবারিক তহবিল। একেবারে সহজ, 2টা মার্ক ক্যারি করা তোমার জন্য একেবারে সহজ। আর তুমি যদি ঘর করো তখন ঘর আকারে করতে পারো।
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা। ইচ্ছে করলে আমি ঘর আকারেও কি করতে পারি, দায়সমূহ এর পাশে বসাবো, টাকা সম্পত্তিসমূহ এর পাশে বসাবো। তো সবসময় সম্পত্তিটাই বেশি হয়, সম্পত্তির যোগফল এখানে নিয়ে আসবো, সম্পত্তি থেকে তখন আমি দায়টা বাদ দেবো, তখন আমি পারিবারিক তহবিল পেয়ে যাব। তোমরা তৃতীয় অধ্যায়ে যখন দুতরফা দাখিলা পদ্ধতি করেছিলে সেখানে ছিল প্রারম্ভিক মূলধন, ঠিক প্রারম্ভিক মূলধনটাই হলো এখানে পারিবারিক তহবিল। দেন আমাদের প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাব আমরা একটা ঘর অঙ্কন করি, নমুনা ঘরটা। প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা, প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা। একেবারে সহজ, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা পড়ে তুমি যদি মনে করো টাকা পাওয়া গেছে তখন আসবে প্রাপ্তির দিকে, যে কোনো খাত। আর তুমি যদি মনে করো টাকা খরচ হয়েছে, প্রদান হয়েছে, দেওয়া হয়েছে, তখন প্রদান চলে আসবে, সেটা হোক মূলধন জাতীয় হোক সেটা মুনাফা জাতীয়। আমি কথাটা আবার বলছি, প্রাপ্তি প্রদান হিসাবটা একেবারে সহজ, শুধু আমি দেখে দেখে বসিয়ে দেব, আমার এখানে কোনো বাড়তি ঝামেলা নেই। সেটা কিভাবে, তুমি প্রশ্নতে যখন দেখবে টাকা পাওয়া গেছে, নগদ টাকা পাওয়া গেছে, তখন সেটা প্রাপ্তির দিকে আসবে। আর যখন দেখবে টাকা চলে গেছে, খরচ হয়ে গেছে, তখন সেটা প্রদানে করে আসবে। এগুলো আমার প্রাপ্তি প্রদান হিসাব। এরপরে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী বিবরণ টাকা টাকা। যদি সমন্বিত কিছু থাকে তখন আমরা 3 ঘর করি, আর 3 ঘর না করেও এক্ষেত্রে আমরা এই ঘরে লিখতে পারি। প্রথম হলো আমার আয় সমূহ, আয় সমূহ বিয়োগ ব্যয়সমূহ। আচ্ছা, আয়সমূহ টাকা ব্যয়সমূহ অনেকটাই সহজ, প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমরা শুধু নিয়ে আসবো। এখন আমরা আয়সমূহ যে লিখলাম, আয়গুলো আমি কোথায় পাবো? আমি আয়গুলো পাবো প্রাপ্তি প্রদান হিসাবের প্রাপ্তির ঘরে। প্রাপ্তি প্রদান হিসাবের প্রাপ্তির ঘরে যতগুলো লেনদেন থাকবে, একটা লেনদেন ছাড়া সকল লেনদেন প্রাপ্তি হিসাবে আসবে। সেই একটা লেনদেন কি? নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত ছাড়া যাই থাকুক না কেন সেটা আমার আয় হিসাবে আসবে। আমি আবার বলছি কথাটা, আয়সমূহ কোথায় পাবো? প্রাপ্তি প্রদান হিসাবে প্রাপ্তির দিকে পাবো। কিভাবে পাবো? প্রাপ্তি প্রদান হিসাবে প্রাপ্তির ঘরে যতগুলো লেনদেন থাকবে, একটি লেনদেন ছাড়া বাকি সকল লেনদেন আসবে। সে একটি কোনটি? নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত। নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত। বিয়োগ ব্যয়সমূহ, আমি ব্যয়সমূহ কোথায় পাবো? প্রাপ্তি প্রদান হিসাবে প্রদানের ঘরে। প্রাপ্তি ঘরে একটু আমাকে চিন্তা করতে হবে, সেটা যে প্রাপ্তি প্রদান হিসাবে প্রদানের ঘরে যতগুলো লেনদেন আছে সেখান থেকে শুধু আমার মুনাফা জাতীয় যে লেনদেন সেগুলো আসবে। যেগুলো মুনাফা জাতীয় লেনদেন সেগুলো আসবে, মূলধন জাতীয় কোনো লেনদেন আসবে না। তাহলে আমি আবার বলছি, প্রাপ্তি প্রদান হিসেবে প্রদানের ঘরে যে লেনদেন থাকবে সেখান থেকে শুধু আমার মুনাফা জাতীয় লেনদেন যেগুলো
সেগুলো আসবো প্রধানের ঘরে, আর বাকিগুলো আসবে না। আর নিয়ে আসার পরে আমি যখন আয় থেকে ব্যয় বাদ দেব তখন আমি পেয়ে যাব আমার সেই কাঙ্ক্ষিত আয় ব্যয় বিবরণীর আয়ের উদ্বৃত্ত অথবা ব্যয়ের উদ্বৃত্ত। তো স্বাভাবিকভাবে আমরা আয় পেয়ে থাকি। ঘ নাম্বার যেটা আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী প্রথমে আসবে সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহ আমি যখন পারিবারিক তহবিল বের করব, সেই পারিবারিক তহবিলে আমার কিছু সম্পত্তি থাকে। বছরের প্রথমে কিছু প্রারম্ভিক সম্পত্তি থাকে, আমি সেগুলো নিয়ে আসব। এরপরে প্রাপ্তি প্রদান থেকে যখন আয় ব্যয় বিবরণী করতে গিয়ে মুনাফা মূলধন জাতীয় ব্যয়গুলো আমি বাদ রেখেছিলাম, আমার মূলধন জাতীয় ব্যয় যেগুলো আমি বাদ রেখেছি সেগুলো আমি এখন সম্পত্তি হিসেবে আর্থিক অবস্থা বিবরণীতে নিয়ে আসব। আমি কথাটা আবার অ্যাপ্লাই করতেছি। আমার মূলধন জাতীয় ব্যয় হিসাবে যেগুলো আমি আয় ব্যয় বিবরণীতে বাদ রেখেছিলাম সেগুলো এখন আমার সম্পত্তি হিসেবে এখানে চলে আসবে। ওকে, এরপরে আমার দায় ও মালিকানা তহবিল। দায় ও মালিকানা তহবিল দুটো জিনিস আমি দেখতে পেলাম এখানে, একটা দায় আর একটা হলো আমার মালিকানা তহবিল। তাহলে আমি দায় কোথায় পাবো? আমার দায়গুলো হলো আমি যখন পারিবারিক তহবিল নির্ণয় করছি সেক্ষেত্রে আমার প্রারম্ভিক কিছু সম্পত্তি প্রারম্ভিক দায় ছিল। প্রারম্ভিক সম্পত্তিগুলো এখানে সম্পত্তি পাশে চলে আসলো, আর যেগুলো প্রারম্ভিক দায় সেগুলো এ দায় ও মালিকানা তহবিলে চলে আসবে। আর মালিকানা তহবিলের সূত্র হলো পারিবারিক তহবিল যেটা আমরা কতে পাবো যোগ আয়ের উদ্বৃত্ত। একটু খেয়াল করি, মালিকানা তহবিল পারিবারিক তহবিল যেটা আমরা কতে পাবো যোগ আয়ের উদ্বৃত্ত যেটা আমরা ক্ষতে পাবো। এইটুকু আমরা মাথা রাখবো। যদি আয়ের উদ্বৃত্ত হয় তাহলে যোগ, আর ব্যয়ের উদ্বৃত্ত হলে সেটা বিয়োগ। আমি কি বলছিলাম, যদি আমার আয়ের উদ্বৃত্ত হয় তাহলে যোগ, আর ব্যয়ের উদ্বৃত্ত হলে সেটা বিয়োগ। এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, এখন আমরা একটা আমাদের পাঠ্য বইয়ের একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখি সবাই আমরা আমাদের পাঠ্য বইটা খুলব। পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে আমরা সেখান থেকে আলোচনা করব। তোমরা সবাই বইটা হাতে নাও আমার সাথে সাথে। তোমাদের পাঠ্য বইয়ের 211 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা আমরা করবো এখন। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্ক দেখো, ক নম্বরে আমাদের কাছে চেয়েছে ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ঘর করে নেব। ক পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল। দায়সমূহ টাকা, সম্পত্তি সমূহ টাকা। দায়সমূহ টাকা, সম্পত্তি সমূহ টাকা। তাহলে পারিবারিক তহবিলটা কিভাবে বলছিলাম যে প্রারম্ভিক সম্পত্তি বিয়োগ প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পত্তি বিয়োগ প্রারম্ভিক দায়। তোমাদের এই পাঠ্য বই আছে কি দেখো, 1 জানুয়ারি 2017 তারিখে ডাক্তার মাহাদির পারিবারিক অবস্থা নিম্নরূপ: বাড়িঘর 10 লক্ষ টাকা,
তাহলে বাড়িঘর কি সম্পত্তি না যায়? নিশ্চিত সম্পত্তি। তাহলে সম্পত্তি হয়ে যাবে বাড়িঘর। বাড়িঘর 10 লক্ষ টাকা। দেন আসবাবপত্র 90,000, তাও সম্পত্তি। আসবাবপত্র 90,000 সম্পত্তি। এরপর আসি বিনিয়োগ 10,000 টাকা। বিনিয়োগ 10,000 টাকা। টাকা, তাও আমার সম্পত্তি। এরপর আসি গহনাপত্র 80,000। গহনাপত্র 80,000, তাও সম্পত্তি। এরপর আসে হাতে নগদ 3,000। হাতে নগদ মানে নগদ টাকা 3,000, তাও সম্পত্তি। এরপর আছে আমার ব্যাংক ঋণ 6,000 টাকা। যেহেতু ঋণ, ঋণ হলো আমার দায়, ব্যাংক ঋণ 6,000, এটা আমার দায়। এখন আমি পারিবারিক তহবিল নির্ণয় করব। পারিবারিক তহবিল নির্ণয় করতে আমি দেখবো আমার সম্পত্তি বেশি নাকি দায় বেশি। আমরা দেখতে পাচ্ছি আমার সম্পত্তি বেশি। তাহলে আগে সম্পত্তিটা যোগ করব। সম্পত্তিটা যোগ করলে কী দাঁড়াচ্ছে? 10,90,000 যোগ 90,000 যোগ 3,000, তাহলে আমি পাইতেছি 11,83,000। 11,83,000 ক্লোজ। সেম টাকাটা আমি এখানে বসিয়ে রাখলাম, 11,83,000। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, আমি এখানে যোগফল লিখলাম 11,83,000, কিন্তু আমার দায়ের টাকা আছে 6,000। আমি সূত্র একা যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম কি, সম্পত্তি বিয়োগ দায়, সম্পত্তি বিয়োগ দায়। আমার সম্পত্তি কত? 11,83,000। আমার দায় কত? মাত্র 6,000। তাহলে আমি যখন সম্পত্তি থেকে দায় বাদ দেব তখন আমি পেয়ে যাব কাঙ্ক্ষিত পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল 11,83,000 বিয়োগ 6,000, তাহলে পাইতেছি কত? 11,77,000। আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত পারিবারিক তহবিল 11,77,000। তোমরা একটু অঙ্কটা উঠে নাও। বুঝতে সমস্যা তোমরা আমাকে কমেন্ট করবে অথবা ফোন করবে। আমি আবার বলছি, প্রশ্ন অনুযায়ী আমার সম্পত্তি ছিল বাড়িঘর, আসবাবপত্র, বিনিয়োগ, গহনাপত্র, হাতে নগদ। সম্পত্তিগুলো যোগ করলাম, যোগফল 11,83,000। আর আমার দায় ছিল 6,000। তাহলে পারিবারিক তহবিলের সূত্র কি? প্রারম্ভিক সম্পত্তি বিয়োগ প্রারম্ভিক দায়। সম্পত্তি 11,83,000, দায় হলো 6,000। তাহলে 11,83,000 থেকে আমি 6,000 বাদ দিছি, আমি পেয়ে গেলাম আমার পারিবারিক তহবিল 11,77,000। নেক্সট আমরা খ নাম্বার দেখব কি বলা হয়েছে। আচ্ছা, এখন আসি আমরা খ নম্বরে। আমাদের কাছে চেয়েছে আয় ব্যয় বিবরণী। আমি আগে বলেছিলাম যে আমাদের এগুলো থেকে প্রশ্নগুলো সবসময় আসে। আয় ব্যয় বিবরণী। তাহলে আয় ব্যয় বিবরণীর সূত্রটা কি বলেছিলাম? আয়সমূহ বিয়োগ ব্যয়সমূহ। আয়সমূহ বিয়োগ ব্যয়সমূহ। বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা লিখব আয়সমূহ। আয়সমূহ। আয়সমূহ কোথায় পাবো? প্রাপ্তিপ্রদান হিসেবে প্রাপ্তির ঘরে। প্রাপ্তিপ্রদান হিসেবে প্রাপ্তি ঘরে। তোমাদের এই যে হিসাব বিজ্ঞানের পাঠ্য বই দেখো, আমরা 4টা জিনিস আছে এখানে: হাতে নগদ, বেতন, বিনিয়োগ সুদ, রুগী থেকে প্রাপ্তি। 4টা লেনদেন আছে। তখন আমি তোমাদেরকে বলেছিলাম প্রাপ্তিপ্রদান হিসেবে প্রাপ্তি ঘরে যাই থাকুক না কেন একটা বাদ যাবে, নগদ তহবিল, হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত। সেটা বাদ দিয়ে আর বাকিগুলো হবে আমার আয়। সেই আলোকে হাতে নগদ আছে 3,000, সেটা বাদ। বেতন 3,63,000,
বেতন 3,63,000, বিনিয়োগের সুদ 1500, বিনিয়োগের সুদ 1500। বিনিয়োগের সাথে কিন্তু সমন্বয় আছে, সেজন্য আমি ইনারে লিখলাম। তুমি ইচ্ছে করে আরেকটা কলাম করতে পারো, বকেয়া 1000, তাহলে হলো কই 2500 টাকা। রোগী দেখে প্রাপ্তি, রোগী দেখে প্রাপ্তি, রোগী দেখে প্রাপ্তি হলো আমার 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে আমার মোট আয় কত হয়েছে দাঁড়ালো আমরা একটু দেখবো, খেয়াল করি। আমার বেতন ছিল 3,63,000, 3,63,000 যোগ বিনিয়োগ সুদ আমার প্রাপ্তি প্রদান ছিল 1500 টাকা। এরপর তুমি দেখবে প্রশ্নের নিচে সমন্বয় লেখা আছে বিনিয়োগ সুদ 1000 টাকা পাওয়া যায়নি। 1000 টাকা পাওয়া যায়নি মানে কি, বকেয়া আছে। সমন্বয়ের ক্ষেত্রে বকেয়াগুলো যোগ, অগ্রিম থাকলে সেটা বিয়োগ। আমি আবার বলছি, বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে সেটা বিয়োগ। তাহলে যোগ 2500 যোগ রোগী দেখে প্রাপ্তি 1,20,000, 1,20,000 ইকুয়াল টু 4,85,500, 4,85,500। এটা হলো আমার আয়। বিয়োগ ব্যয়সমূহ, বিয়োগ ব্যয়সমূহ। এখন আমার ব্যয় কী কী আছে সেটা আমি প্রাপ্তি প্রদান হিসাব থেকে নিয়ে আসবো। আগে একবার বলেছি, আবার বলছি, প্রাপ্তি প্রদান হিসাব থেকে যখন আমি ব্যয়গুলো নিয়ে আসবো তখন আমাকে মাথা রাখতে হবে কোনগুলো মুনাফা দিয়ে ব্যয় এবং কোনগুলো মূলধন দিয়ে ব্যয়। প্রাপ্তি প্রদান হিসাব এখানে শুধু মুনাফা দিয়ে ব্যয় যেগুলো সেগুলো আসবে, কোনো মূলধন দিয়ে ব্যয় আসবে না। প্রথমে খাদ্য আছে আমার 60,000, খাদ্য 60,000। বাজার খরচ, দৈনন্দিন বাজার খরচ আছে আমার 1,20,000। টেলিভিশন ক্রয় নিশ্চয় মূলধন দিয়ে বেশিটা আসবে না। খবরের কাগজ, খবরের কাগজ 3,500, 3,500। শিক্ষা খরচ, শিক্ষা খরচ 28,000, 28,000। এরপর আসো গ্যাস পানি বিদ্যুৎ, গ্যাস পানি, গ্যাস পানি বিদ্যুৎ হলো আমার 21,000। খেয়াল করবে এই গ্যাস পানি বিদ্যুতের সমন্বয় আছে আমার প্রশ্নের। এই 1 নম্বর সমন্বয় গ্যাস পানি বিদ্যুৎ বকেয়া আছে 1500 টাকা। একটু আগে বলেছিলাম বকেয়া মানে কি, যোগ, যোগ বকেয়া 1500, তাহলে 22,500। এরপরে আছে আমার ব্যাংকের স্থায়ী আমানত, এটা হলো আমার মূলধন দিয়ে ব্যয় বা সম্পদ। উদ্বৃত্ত 31/12/17 সেটা আমার সম্পদ। তাহলে মূলধন দিয়ে ব্যয় বা কোনো সম্পত্তি এখানে আসবে না। তাহলে আমি শুধু মুনাফা দিয়ে ব্যয় যেগুলো সেগুলোই নিয়ে আসছি। তোমরা একটু সবাই খেয়াল করো, যেগুলো মুনাফা দিয়ে ব্যয় সেগুলো নিয়ে আসছি। এখন আমি একটু যোগ করব, 60,000 যোগ 1,20,000 যোগ 3,500 যোগ 28,000, 28,000 যোগ 22,500 ইকুয়াল টু 2,34,000, 2,34,000। তাহলে আমি যখন আয় থেকে ব্যয় বাদ দেব, 4,85,000 বিয়োগ 2,34,000 বাদ দেওয়ার পর আমার থাকতেছে 4,85,000 বিয়োগ 2,34,000 ইকুয়াল টু 2,51,000, 2,51,000। এটা হলো আমার কি, আয়ের উদ্বৃত্ত, আয়ের উদ্বৃত্ত অথবা ব্যয় অতিরিক্ত আয়। তাহলে আমি আমার সূত্র অনুযায়ী আয়সমূহ যোগ করছি 4,85,500
বিয়োগ ব্যয়সমূহ যোগ করছি 2,34,000, আর আয় থেকে তখন ব্যয় বাদ দিছি, তখন আমি পেয়ে গেলাম 2,51,000। এটা হলো আমার কি আয়ের উদ্বৃত্ত অথবা ব্যয় অতিরিক্ত আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বরে আর্থিকতা বিবরণী, সেটা তোমাদের বাড়ি কাজ রইল। কীভাবে করবো আমরা? প্রথমে সম্পত্তি সমূহ আর দায় ও মালিকানা তহবিল। সম্পত্তির ক্ষেত্রে আমরা প্রারম্ভিক সম্পত্তি সেটা নিয়ে আসবো, আর এই যে প্রাপ্তি প্রদান হিসাবে প্রদানের যেগুলো আমরা মূলধন ব্যয় হিসেবে ভাত দিয়েছি সেগুলো আসবো। যেমন ব্যাংকের স্থায়ী আমানত আছে, উদ্বৃত্ত আছে এবং টেলিভিশন ক্রয়, এই তিনটা। আর এরপর দায় ও মালিকানা তহবিল, পারিবারিক তহবিল আমরা পেয়ে গেলাম ক নম্বরে। দায় ও মালিকানা তহবিল, দায় একটা ঋণ, আর পারিবারিক তহবিল যোগ আয়ের উদ্বৃত্ত 2,51,000। দেখবি দুই পাশ মিলে গেছে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের লাইভ ক্লাসে জড়িত থাকবে, শিক্ষকদেরকে অনুপ্রেরণা দিবে এবং তোমরা সহায়তা নেবে, সেই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।